আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জীববিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় এসএসসি বায়োলজির ষষ্ঠ অধ্যায়ের এটা থার্ড ভিডিও আমার, এবং এই ভিডিওটার মধ্যে আমি গত দুইটা ভিডিওর আলোচনার যে বাকি অংশটুকু আছে সেটা নিয়ে একটু আলাপ করছি। তোমরা যারা আমার আগের দুইটা ভিডিও দেখেছো সেখানে ষষ্ঠ অধ্যায়ের একটাতে হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন এবং হৃৎপিণ্ডের গঠন সহ আরেকটা অংশে উদ্ভিদের মধ্যে পরিবহনের ক্ষেত্রে যেই সকল রাসায়নিক এবং গিয়ে জৈবিক প্রক্রিয়াগুলো কাজ করছে সেগুলোর একটা ছোট্ট করে ব্যাখ্যা দিয়েছিলাম। এই ভিডিওটাতে চেষ্টা করব এই টপিকগুলো নিয়ে একটু আলাপ করার, বিকজ এই অংশটুকু কিন্তু বাকি আছে এবং এইটা অনেক বড় একটা এরিয়া যেখানে কথা বললে সারা দিনেও ভিডিও শেষ করা যাবে না। প্রায় অনেকগুলো ভাগ করে ভিডিও আপলোড করতে হবে যে এই অংশটাকে বোঝানোর জন্য। তারপরে আমি একটু ছোট্ট পরিসরে চেষ্টা করব এই মেইন টপিকসের ক্ষেত্রে এই জিনিসগুলো বোঝায় দেওয়ার জন্য। এখানে তোমরা একটু দেখতে পাচ্ছ আমি 10টা অংশ লিখে রেখেছি। প্রথমে পড়তে হবে রক্ত, রক্তের উপাদান, রক্তের কাজ, রক্তের গ্রুপ বা ব্লাড গ্রুপ, রক্তের চাপ বা ব্লাড প্রেশার। তারপর পড়তে হবে হাইপারটেনশন, কোলেস্টেরল, লিউকেমিয়া, হার্ট অ্যাটাক এন্ড রিউমেটিক ফিভার। এই প্রত্যেকটা জিনিস কিন্তু রক্তের সাথে রিলেটেড, এবং রক্ত হচ্ছে এমন একটা টপিক যে টপিকের মধ্যে এই টপিকটাকে অনেক ভালো মতো আন্ডারস্ট্যান্ডিং করার জন্য জিনিসটাকে একটু অন্তর দিয়ে ফিল করতে হবে। এখানে মুখস্থ বিদ্যার বিষয় আছে, তবে তার আগে উচিত হবে যে এখানে অ্যাকচুয়ালি যে স্টাডিটা আছে, রাইটার যিনি চেয়েছেন, যিনি বই লিখেছেন আমাদের জন্য বা আমাদের কারিকুলামের মধ্যে যে অংশটুকু পড়া উচিত বা এসএসসি স্টুডেন্ট হিসাবে যতটুকু জানা উচিত ততটুকু অ্যাটলিস্ট জানার চেষ্টা করা এবং জানা, রক্ত সম্পর্কে জানা। এখন রক্ত সম্পর্কে আমি আগেও বলেছি, তোমরা জানো, আমি কিছু অংশ লিখে রেখেছি, এটা আমি একটু এক্সপ্লেইন করবো তোমাদের সামনে। আর কিছু অংশ যেটা আমি নতুন করে ব্যাখ্যা করতে চাইবো সেটা আমি তোমাদের সামনে এখন উপস্থাপন করছি। রক্ত কাকে বলে এটা সংজ্ঞা তোমরা সবাই জানো, যে রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক কলা। আমি অ্যানিমাল টিস্যুর যে ব্যাখ্যা দিয়েছিলাম, যে ভিডিওটা আপলোড করেছিলাম, যেটা হচ্ছে 4 নম্বর অধ্যায়ের সাথে রিলেটেড, ওইখানে 4 নম্বর না, এটা সম্ভবত হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারটা, উদ্ভিদের সেকেন্ড বায়োলজির সেকেন্ড চ্যাপ্টারটা, সেখানে আমি আপলোড করেছিলাম অ্যানিমাল টিস্যুর একটা পার্ট। সেখানে কিছুটা রক্ত সম্পর্কে আলাপ করেছিলাম, কারণ সেখানে টিস্যুর একটা পার্ট আছে which is called fluid connective tissue। আর এই অংশটাতে এই অংশটার নামই রক্ত, যেটাকে আমি একটু এক্সপ্লেন করব তোমাদের সামনে। যে রক্ত এক ধরনের তরল যোজক কলা যেটা ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি হয়। এখন এটা খুবই কমন তোমাদের কাছে যে ভ্রূণের লেয়ার কয়টা অ্যাকচুয়ালি, আমাদের যে এমব্রয়ো, সেই এমব্রয়ো লেয়ার হচ্ছে 3টা। একটা হচ্ছে এক্টোডার্ম, এন্ডোডার্ম এন্ড মেসোডার্ম। একটো এন্ড মেসোর মধ্যে কিন্তু একটা নামকরণগত পার্থক্য আছে। তোমরা জানো একটো মানে বাইরে, এন্ডো মানে ভিতরে, মেসো মানে মাঝখানে। সুতরাং ভ্রূণের যে 3টা লেয়ার, তার মাঝখানের লেয়ারটা থেকে রক্ত উৎপন্ন হয়। অর্থাৎ ভ্রূণীয় মেসোডার্ম থেকে উৎপন্ন যে তরল যোজক কলা, যে তরল যোজক কলা রক্তরস এবং রক্ত কণিকা দিয়ে গঠিত হয়, সেটাই হচ্ছে রক্ত। সো রক্তকে আমরা যদি একটু ভাগ করতে চাই, আমরা একটু কিন্তু আমাদের টপিকটা মনে রাখতে হবে যে আমরা এই জিনিসগুলা এই ভিডিওটাতে পড়বো, এবং ইচ এন্ড এভরি সিঙ্গেল থিং ইজ ইম্পর্টেন্ট হিয়ার। এবং এখানে যতগুলো অংশ আলাপ করা আছে, দয়া করে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা কোনো অংশ কিন্তু বাদ দিবে না। এখানে যে জিনিসগুলো আলাপ করা হয়েছে বা লেখা হয়েছে এবং যেটা আমি বলবো, রক্ত হচ্ছে তরল যোজক কলা, এবং রক্তের উপাদানকে যদি ভাগ করা হয় তাহলে 2টা হবে। একটা হচ্ছে রক্তরস আর একটা হচ্ছে রক্ত কণিকা। এখন রক্তরস হচ্ছে রক্তের 55%, টোটাল ব্লাডের 55%। এখানে আরেকটা প্রশ্ন আছে যে একটা মানুষের দেহে কতটুকু ব্লাড থাকে। এটা রাইট অ্যান্সার হচ্ছে মানুষের ওজনের 8%, অ্যাপ্রক্সিমেটলি 8% অফ বডি ওয়েট। এটা একটু তোমাদের মাথায় রাখতে হবে, 8% অফ বডি ওয়েট। এখন মানুষের রক্তে একজন 100 কেজি ভরের একটা ব্যক্তির রক্তে কতটুকু রক্ত আছে, তাহলে আমরা বলবো 8 লিটার। একটা 50 কেজি ভরের কোনো মানুষের দেহে কত পরিমাণ রক্ত থাকতে পারে, অ্যাপ্রক্সিমেটলি 4 লিটার। এখন দিস ইজ অ্যাপ্রক্সিমেটলি, বিকজ এখানে কোনো স্পেসিফিক কোয়ান্টিফায়েবল ডেটা না, এটা ভ্যারি করতে পারে, কারণ জৈব পদার্থের ক্ষেত্রে এটা সবসময় ভ্যারি করে। একটা মানুষের দেহে কতটুকু রক্ত থাকবে সেটা ডেফিনেটলি ডিপেন্ড করে সে কোন পরিবেশে বড় হয়েছে, সে কি খাচ্ছে, এবং তার রেস, ইচ এন্ড এভরি সিঙ্গেল থিং ইজ ডিপেন্ডেন্ট।
সুতরাং রক্তের ক্ষেত্রে আমরা বলবো রক্তরস 55%, রক্তকণিকা 45%। এখন রক্তরসকে আমরা যদি একটু ক্লাসিফাই করি তাহলে এটা হবে যে এটা হালকা হলুদ বর্ণের ক্ষারীয় তরল পদার্থ। সো একটা হালকা হলুদ বর্ণের ক্ষারীয় তরল পদার্থ জিনিসটার মধ্যে অনেক কিছু আছে যেটাকে এই 6টা থেকে 7টা টাইটেলে দেওয়া যেতে পারে। যেমন প্রোটিনস থাকে, দেয়ার আর লট অফ প্রোটিনস যেটা রক্তরসে দ্রবীভূত অবস্থায় থাকে। সেগুলো হচ্ছে যেমন অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, এই জিনিসগুলো থাকে এবং প্রত্যেকটার কিন্তু স্পেসিফিক ফাংশন আছে। ইচ এন্ড এভরি সিঙ্গেল থিং এগুলা এত বেশি সূক্ষ্মাতি সূক্ষ্ম এবং এত বেশি পরিমাণে মজার যে এই জিনিসগুলোর প্রত্যেকটার কাজ যদি একটু ভালো মতো বোঝা যায় তাহলে বুঝতে পারা যাবে যে আমাদের দেহের ভিতরে কত কিছু হচ্ছে, এত কিছু হচ্ছে। গ্লুকোজ থাকে প্লাজমার মধ্যে, মিনারেলস থাকে, বিভিন্ন চর্বি জাতীয় পদার্থ থাকে, হরমোনস থাকে, অ্যান্টিবডি থাকে। অ্যান্টিবডির ব্যাপারে একটু বলবো এখানে, যেহেতু ব্লাড গ্রুপিং করতে হবে। তারপরে বিভিন্ন ধরনের ওয়েস্ট প্রোডাক্টও থাকে, বিকজ রক্ত কিন্তু আমাদের দেহে ট্রান্সপোর্টেশন করে। যেহেতু অধ্যায়টার নামই জীবের পরিবহন, যেহেতু অধ্যায়টার নামই ট্রান্সপোর্টেশন, সুতরাং আমাদের দেহে ট্রান্সপোর্টেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টিস্যুটা হচ্ছে রক্ত। সুতরাং সেটাই কিন্তু ভালো মতো পড়া দরকার। এবার যদি আমি আসি রক্তকণিকার ক্ষেত্রে, সো রক্তকণিকাতে এখানে রক্তকণিকাকে আমি বলেছি এটা হচ্ছে আরবিসি। আরবিসি মানে হচ্ছে রেড ব্লাড সেল, লোহিত রক্তকণিকা। এটা হচ্ছে ডব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা। প্ল্যাটিলেটস বা অনুচক্রিকা। বাংলাতে যদি নামকরণের পরে ইংরেজিতে আসি তাহলে এটা হচ্ছে এরিথ্রোসাইট। এরিথ মানে হচ্ছে লাল, এরিথ মানে হচ্ছে লাল, এরিথ্রোসাইট শব্দটার মানে হচ্ছে কোষ। তাহলে লাল রক্তের কোষটাকে আমরা বলবো এরিথ্রোসাইট। লিউকোস মানে কালারলেস, কোনো কালার নাই। যেমন আমরা প্লাস্টিডের ক্ষেত্রে যে প্লাস্টিকটা হচ্ছে শিকড়ে থাকে, অর্থাৎ গাছের যে অংশে সূর্যের আলো পৌঁছায় না সেখানে থাকে, ওইখানে যেমন আমরা বলি লিউকোপ্লাস্ট, এটা হচ্ছে লিউকোসাইট, অর্থাৎ এটার কোনো স্পেসিফিক কালার নাই। আর এটা হচ্ছে প্লাটিলেটস, যেটার আরেকটা নাম হচ্ছে থ্রম্বোসাইট। থ্রম্বাস মানে হচ্ছে জমাট বাঁধানো, অর্থাৎ এই রক্তকণিকার কাজ হচ্ছে রক্তকে জমাট বাঁধাতে সহায়তা করে যখন সেটা দেহের বাইরে আসে। বিকজ আমরা জানি যে আমাদের দেহে একটা ক্লোজড সার্কুলেটরি সিস্টেম আছে। তোমরা যখন ইন্টারমিডিয়েটে ঘাসফড়িং পড়েছ সেখানে কিন্তু জানো, মানে যারা ইন্টারমিডিয়েটে পড়েছ, যে দুই ধরনের ব্লাড সার্কুলেশন আছে, একটা হচ্ছে ক্লোজড আর একটা হচ্ছে ওপেন। এখন ক্লোজ সার্কুলেটরি সিস্টেম আর ওপেন সার্কুলেটরি সিস্টেমের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি ডিফারেন্স আছে। এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দেব। ক্লোজ সিস্টেমের মধ্যে এই যে আমাদের দেহের মধ্যে যে রক্ত প্রবাহিত হচ্ছে, দেয়ার আর নো ওপেনিংস অ্যাট লাস্ট যে রক্তটা বের হয়ে যাবে। সো ইটস আ চ্যানেল। লাইক আমাদের বিল্ডিংগুলো বা অ্যাপার্টমেন্টের মধ্যে যেমন একটা পানির একটা প্রবাহ আছে, সো সেখানে কিন্তু প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা অংশে, যে অংশগুলোতে আমরা পানি ব্যবহার করি তার লাস্ট পার্টে কিন্তু একটা এন্ডিং থাকে। যেমন কিচেনে যখন আম্মুরা রান্না করে সেখানে কিন্তু একটা ট্যাপ খুলে সেটাতে পানি বের হয়। সুতরাং এই ফ্ল্যাটের বা এই অ্যাপার্টমেন্টের যে ওয়াটার সার্কুলেটরি সিস্টেম আছে সেখানে যেরকম এন্ডিং দিয়ে বের হয়, আমাদের বডিতে কিন্তু এরকম কোনো এন্ডিং নাই। এভরিথিং ইজ ক্লোজড। সো এই ক্লোজ সিস্টেমের মধ্যে এই রক্তের কণিকাগুলো কিন্তু ঘোরাফেরা করছে এবং এরা কিন্তু অনেক কাজ করছে, যেটা এই যে রক্তের কাজ। তোমাদের বইয়ের মধ্যে রক্তের কাজ লেখা আছে, যতটুকু লেখা আছে সেটা হচ্ছে অ্যাকচুয়াল কাজের অলমোস্ট আমি বলবো যে 2%, কারণ আরো অনেক কাজ করে রক্ত। এখন লোহিত রক্তকণিকা যেটাকে এরিথ্রোসাইট আমি বলবো, সেই এরিথ্রোসাইটের লাইফ স্পেন বা জীবন বা একটা লোহিত রক্তকণিকার গড় আয়ু, এভারেজ লাইফ স্পেন হচ্ছে 120 দিন। তো 120 দিন এটার মানে কি? মানে হচ্ছে যে লোহিত রক্তকণিকা একটা জায়গায় উৎপন্ন হয় এবং একটা জায়গায় এসে শেষ হয়। এখন কোথায় উৎপন্ন হয় লোহিত রক্তকণিকা? লোহিত রক্তকণিকা অস্থিমজ্জায় উৎপন্ন হয়, লাল অস্থিমজ্জায়, প্লীহায় উৎপন্ন হয়। আবার শেষ হয় কোথায়? শেষ হয় হচ্ছে লিভারে এসে। লিভার এসে কেন শেষ হয়? কারণ লিভার এসে রক্তের যে হিমোগ্লোবিনটা আছে, হিমোগ্লোবিনটা আলাদা হয়ে যায়, হিমের এবং গ্লোবিনের পার্টটা আলাদা হয়ে যায় এবং সেখান থেকে বিলিরুবিন এবং বিলিভার্ডিন তৈরি হয়, সেটা আবার পিত্তে জমা হয়। সো দেয়ার আর লট অফ থিংস ইনসাইড। শুধু মনে রাখতে হবে যে লোহিত রক্তকণিকার গড়ায়ু 120 দিন। নিউক্লিয়াস নাই, লোহিত রক্তকণিকাতে কোনো নিউক্লিয়াস নাই। মানুষের লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস নাই। এবং এটা মনে রাখতে হবে যে লোহিত রক্তকণিকা অ্যাকচুয়ালি দেখতে কেমন, এটা দ্বি অবতল হতে পারে। লোহিত রক্তকণিকা দেখতে দ্বি অবতল হতে পারে, ইভেন গোলাকার হতে পারে। শ্বেত রক্তকণিকা এটার ভিতরে বিভিন্ন ধরনের নিউক্লিয়াস থাকতে পারে, অনেকগুলো নিউক্লিয়াস থাকতে পারে।
এবং এটা মনে রাখতে হবে যে শ্বেত রক্তকণিকার ভিতরে যে অংশটার মধ্যে লোহিত রক্তকণিকার মধ্যে যেহেতু এটা আরবিসির আন্ডারে এই যে অংশটা এটাকে আমরা হিমোগ্লোবিন চিন্তা করব। দেয়ার ইজ নো নিউক্লিয়াস ইনসাইড আরবিসি, কিন্তু শ্বেত রক্তকণিকার ভিতরে আবার নিউক্লিয়াস আছে এবং একাধিক নিউক্লিয়াস আছে। এখন প্রশ্ন হচ্ছে লোহিত রক্তকণিকার যে সাইজ শেপ, কেন এটা দ্বি-অবতল? এটা যে দ্বি-অবতল এই আকৃতিরও একটা কারণ আছে, কিন্তু এসএসসি সিলেবাসের আন্ডারে যেহেতু কথা বলছি একটু শর্ট করে বলার চেষ্টা করছি যে এটাতে কোনো নিউক্লিয়াস নাই, শুধু হিমোগ্লোবিন থাকে। এটার কোয়ান্টিফাই যদি আমি করি বা রক্তের পরিমাণ যদি হিসাব করি তাহলে 50 লাক্স পার কিউবিক মিলিমিটার হবে, অর্থাৎ 1 মিলিমিটার ইন্টু 1 মিলিমিটার ইন্টু 1 মিলিমিটার এরকম একটা আয়তনের জায়গাতে 50 লাক্স। এটা আবার অ্যাভারেজ ভ্যালু, এটার আবার কম বেশি আছে। যেমন ভ্রূণদেহে এই লোহিত রক্তকণিকার মান ইউজুয়ালি 80 to 90 লাক্স পার কিউবিক মিলিমিটার, পূর্ণবয়স্ক মানুষের দেহে 50 to 60 লাক্স পার কিউবিক মিলিমিটার, পূর্ণবয়স্ক স্ত্রী দেহে এটা 45 to 55 লাক্স পার কিউবিক মিলিমিটার। সো এইখানে ভ্যালুটা হচ্ছে অ্যাভারেজ 50 লাক্স পার কিউবিক মিলিমিটার থাকতে পারে। সো লোহিত রক্তকণিকার ক্ষেত্রে লোহিত রক্তকণিকা যেহেতু হিমোগ্লোবিনটাকে ক্যারি করছে এবং হিমোগ্লোবিনের একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যে হিমোগ্লোবিন আমরা যে নিঃশ্বাসের সাহায্যে একটা অক্সিজেনকে ক্যারি করছি সেই অক্সিজেনটাকে ও বাইন্ড করতে পারে, এবং এই বাইন্ডিং এর পরে যে যৌগটা উৎপন্ন হয় সেটার নাম হচ্ছে অক্সিহিমোগ্লোবিন। সো অক্সিহিমোগ্লোবিনের সাহায্যে হিমোগ্লোবিন রক্তের মাধ্যমে আমাদের দেহের বিভিন্ন অংশে রক্ত সরবরাহ করছে এবং সেভাবে সে অক্সিজেনটাকে ক্যারি করছে। সো দিস সর্ট অফ ট্রান্সপোর্টেশন happens in RBC বা লোহিত এরিথ্রোসাইট ও লোহিত রক্তকণিকা। WBC বা white blood cell, this is called white because it has no specific color but it is the largest corpuscles in the blood cell, সবচেয়ে বড় কণা, এবং এটার লাইফ স্প্যান এভারেজ লাইফ স্প্যান 20 দিন, এবং এটার মধ্যে ডেফিনেটলি নিউক্লিয়াস থাকে, একাধিক নিউক্লিয়াসও থাকতে পারে, এবং এদের একটা ইম্পর্টেন্ট প্রপার্টিজ হচ্ছে যে এরা নিজেদের আকার পরিবর্তন করতে পারে লোহিত শ্বেত রক্তকণিকা, এবং এরা হচ্ছে আমাদের দেহের প্রহরী, দে আর আওয়ার সোলজার্স, বিকজ আমাদের দেহে যখন কোনো ফরেন পার্টিকেলস বা কোনো রোগ জীবাণু প্রবেশ করে আমাদের শ্বেত রক্তকণিকাগুলো সেগুলোকে ধ্বংস করার জন্য তারা সেটাকে এনগালফ করে ফেলে, খেয়ে ফেলে। এই যে খেয়ে ফেলার প্রক্রিয়াটা এটার নাম হচ্ছে ফ্যাগোসাইটোসিস। সুতরাং ফ্যাগোসাইটোসিস হচ্ছে এমন একটা প্রসেস যে প্রসেসে শ্বেত রক্তকণিকা জীবাণু ধ্বংস করবে। সুতরাং এটাকে একটু ভালো মতো পারার জন্য এই ফ্যাগোসাইটোসিস নামটাকে মনে রাখতে হবে। আর প্লাটিলেটস বা থ্রম্বোসাইটের কথা যদি বলি, থ্রম্বোসাইটস বা প্লাটিলেটস হচ্ছে এমন এক ধরনের রক্তকণিকা যেটা সবচেয়ে স্মলেস্ট, এটা সবচেয়ে ছোট রক্তকণিকা, এটা লাইফ স্প্যান হচ্ছে 5 থেকে 10 দিন, এবং এটা রক্ত জমাট বাঁধাতে সহায়তা করে। সো রক্ত জমাট বাঁধানোটাও যে একটা কত বড় প্রসেস, এটা যদিও এসএসসি লেভেল আলাপ করা হয় না, ইন্টারে কিছুটা আলাপ করা হয়েছে যে ব্লাড ক্লটিং কিভাবে হয় এবং রক্ত তঞ্চনের মানে এই প্রক্রিয়াটার মধ্যে প্লাটিলেটস কি ভূমিকা পালন করে। শুধু এতটুকু জানলে হবে যে প্লাটিলেটস রক্ত তঞ্চনে সহায়তা করে, আই মিন প্লাটিলেটস ইজ রেসপন্সিবল ফর ক্লটিং দ্য ব্লাড। যদি আমাদের দেহ প্রাচীর ছিঁড়ে গিয়ে রক্ত বের হয় এবং যদি রক্ত জমাট না বাঁধে তাহলে রক্ত পড়তে পড়তেই তো প্রাণী মারা যাওয়ার কথা, কারণ রক্ত যদি আমাদের দেহে না থাকে তাহলে হার্ট কিভাবে ফাংশন করবে? হার্ট যদি ফাংশন না করতে পারে একটা মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে? সো খুব এক্সট্রাঅর্ডিনারি কোনো ঘটনা ছাড়া স্বাভাবিক জীবনের ঘটনা হচ্ছে যে দেহে রক্ত থাকতে হবে একটা পরিমাণ মতো, এবং সেই পরিমাণ মতো রক্তের মাধ্যমে যেটা সঞ্চালিত হবে, যেমন আমরা যে অ্যাপার্টমেন্টটাতে থাকি বা আমরা যে বাসা বাড়িতে থাকি বা আমরা যেখানে থাকি সেখানে যদি পানির সরবরাহ না থাকে, যে ঘরটাতে আমরা থাকছি বাস করছি সেখানে যদি পানির সরবরাহ না থাকে তাহলে আমরা কি বেঁচে থাকতে পারবো? সেখানে তো স্টে করা পসিবল না, সেখানে তো দীর্ঘদিন বসবাস করা সম্ভব না। ইমার্জেন্সি ক্ষেত্রে কয়েকদিন মানায় নেওয়া যাবে, কিন্তু যদি পানির প্রসার মানে পানির যদি ফ্লো না থাকে তাহলে আমাদের যেমন একটা বাসা বাড়িতে বাস করা সম্ভব না, ঠিক তেমনি আমাদের রক্তে যদি ফ্লো না থাকে বা আমাদের যদি অ্যাডিকুয়েট লেভেলের রক্ত বডিতে না থাকে সেই বডিটাও বেঁচে থাকবে না। সিম্পল। আর এখানে রক্তকণিকার ক্ষেত্রে যে পার্টগুলোর ব্যাখ্যা করেছি বা রক্তকণিকার ক্ষেত্রে যে ফিচার্সগুলো দিয়েছি সেগুলা অ্যাকচুয়ালি কিছুই না, খুবই সিম্পল কথা, এবং এগুলো মনে রাখাটা তোমাদের মতো স্টুডেন্ট যারা দেখছো, ইউ আর সো জিনিয়াস, বিকজ
আমি বিশ্বাস করি জিনিয়াস বলে শব্দটা যে জিনিয়াস আর বর্ন, বাট অ্যাকচুয়ালি জিনিয়াসরা আসলে মেড, সেলফ মেড। তারা প্রচেষ্টা করে, পরিশ্রম করে জীবনে জিনিয়াস হয়েছে। আই মিন কিছু ভালো কিছু পারে, একটা কিছু ভালো পারে, তারাই জিনিয়াস। সুতরাং তোমরা যারা দেখছো, তোমরা যখন একটা কিছু ভালো মতো পারবা, তোমাদের ভিতরে সেই কোয়ালিটিটা গ্রো করবে। আর ভালো মতো পারার জন্য জানার কোনো বিকল্প নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা বলেছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট, এবং অনেক দামি একটা কথা বলেছে, সহজ কথা কিন্তু এটার অনেক দাম। উনি বলেছিলেন যে জানে আর যে জানে না তারা কখনোই সমান হতে পারে না। দে মাইট বি হিউম্যান বিইং, বাট যে জানে আর যে জানে না তারা যেমন কখনো সমান হতে পারে না, এই পার্থক্যটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ, সিগনিফিক্যান্ট একটা ডিফারেন্স। সুতরাং জানার জন্য এই যে তোমাদেরকে এই বইয়ের পুঁথিগত বিদ্যাটাও পারতে হবে, এবং জীবনে বাঁচার জন্য মানবিক শিক্ষাটাও দরকার, কমন সেন্স দরকার, সমাজে বেঁচে থাকতে গেলে ভালো মন্দ চিন্তাটা দরকার। সুতরাং এই সাইটের যে ছোট্ট আলোচনা করেছে এটা তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে রক্ত আমরা পারবো, রক্তের উপাদানও পারবো, রক্তের কাজ কিছুটা বলেছি, বইয়ের মধ্যে লেখা আছে, একটু পড়লে পারবা। আসো একটু রক্তের গ্রুপ পড়ি। 1901 সাল, বিজ্ঞানীর নাম হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনার। উনি সর্বপ্রথম ব্লাড গ্রুপিংটা করেন অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপর বেস করে। আচ্ছা, অ্যান্টিজেন কোথায় থাকে? অ্যান্টিজেন থাকে হচ্ছে লোহিত রক্ত কণিকার সেল মেমব্রেনে একটা প্রোটিন। সেই প্রোটিনটা রক্তরসে দ্রবীভূত কিছু অ্যান্টিবডির উপরে সংবেদনশীল। এই সংবেদনশীলতার উপর ভিত্তি করে, মানে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির প্রেজেন্স এবং অ্যাবসেন্সের উপর ভিত্তি করে কার্ল ল্যান্ডস্টেইনার 1901 সালে প্রথম ব্লাড গ্রুপিং করেন, এবং তিনি 4টা ব্লাড গ্রুপিংকে আইডেন্টিফাই করেছেন। একটা হচ্ছে ব্লাড গ্রুপ এ, ব্লাড গ্রুপ বি, ব্লাড গ্রুপ এ বি এবং ব্লাড গ্রুপ ও। এই 4টা ব্লাড গ্রুপ কিভাবে উনি এটাকে মানে আইডেন্টিফাই করেছেন এবং পার্থক্য করেছেন, এটার ব্যাখ্যা দিলে তো আজকের ক্লাস শেষ হয়ে যাবে। কিন্তু আমি যতটুকু বলবো যে এই 4টা ব্লাড গ্রুপের ব্যাপারে জানার আগে যদি তোমাদের মনে, এটা খুবই স্বাভাবিক প্রশ্ন, আমি পার্সোনালি অনেক ফেস করেছি এই প্রশ্ন, যে কিভাবে উনি পার্থক্যটা করলেন। এটার একটা লম্বা স্টোরি আছে। আমি আমার ইচ্ছা আছে, যদি এটা সিলেবাস বহির্ভূত, বা আমার ইচ্ছা আছে যে আমি একটা দিন এটার উপর একটা লেকচার আপলোড করবো, যে রক্তের গ্রুপিংটা কিভাবে হয়েছে বা এটার হিস্ট্রিটা কি। এটা গুগলে বা বিভিন্ন জার্নাল আর্টিকেলে অনেক সুন্দর করে ব্যাখ্যা আছে, এবং অনেক স্টোরিটাকে এক্সপ্লেন করার মতো ব্যাখ্যা আছে। কিন্তু এসএসসি লেভেলে তোমাদের জানা উচিত যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপর ভিত্তি করে এই রক্তের গ্রুপটা করা হয়েছে, এবং যে অ্যান্টিজেন রক্তের লোহিত রক্তকণিকার প্রোটিনটাতে, যে প্রোটিনটাতে থাকবে, ঠিক সে ওই অ্যান্টিবডির উপরেই সে সংবেদনশীল এবং রক্তকে জমাট বাঁধানোর জন্য যথেষ্ট। তার মানে হচ্ছে, ছোট্ট করে বলছি, যে ব্লাড গ্রুপ যেটা এ, সেই ব্লাড গ্রুপে অ্যান্টিজেন থাকবে এ। যদি এ অ্যান্টিজেন থাকে তাহলে এটার অ্যান্টিবডি হবে বি। তার মানে হচ্ছে, একটু খেয়াল করে দেখো তোমরা যারা এখানে টোটাল যে অংশটা এখানে দেওয়া আছে, এ অ্যান্টিজেন আর বি অ্যান্টিবডিটা, যদি কারো রক্তের গ্রুপ এ পজিটিভ হয় তাহলে সে কার কাছ থেকে রক্ত নিতে পারবে। এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট? কারণ ব্লাড ট্রান্সফিউশন বা রক্তের সঞ্চালন করার আগে আমাদের টেকনিশিয়ানরা বা হসপিটালে যারা ব্লাড ট্রান্সফিউশন ডিপার্টমেন্টের সাথে যারা রিলেটেড, হেমাটোলজি ডিপার্টমেন্টে যারা রক্ত আদান প্রদান করেন, বা ইমার্জেন্সি কেসে বা অপারেশনের ক্ষেত্রে যখন রোগীর রক্তের দরকার হয়, তখন ডোনারের কাছ থেকে রক্ত নেওয়ার আগে যে ক্রস ম্যাচিংটা করা হয়, এটা এত ইম্পর্টেন্ট যে এটাতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে ওই রোগীটা যাকে ব্লাড ট্রান্সফিউট করা হয়েছে বা যাকে রক্ত দেওয়া হয়েছে, সে সারাটা জীবনের জন্য সে কোনো না কোনোভাবে পস্তাতে থাকবে। তাহলে এই ট্রান্সফিউশনের ক্ষেত্রে যে নেসেসারি প্রিকশন দরকার, তার জন্য আগে বুঝতে হবে কেন প্রিকশন দরকার। বিকজ যার ব্লাড গ্রুপ এ, সে এ অ্যান্টিজেন তার বডিতে আছে, অর্থাৎ তার লোহিত রক্তকণিকায় অ্যান্টিজেন এ অবস্থিত। সুতরাং তার রক্তের প্লাজমার মধ্যে কখনোই অ্যান্টিবডি এ থাকতে পারে না। যদি থাকতো তাহলে
রক্ত রস এবং রক্তকণিকার অ্যান্টিজেন অ্যান্টিবডির অ্যাকশনের কারণে রক্ত জমাট বেঁধে যেত এবং পেশেন্ট মারা যেত, মানে মানুষ মারা যেত। সুতরাং অ্যান্টিজেন এ যদি থাকে কোনো রক্তের গ্রুপে, তাহলে তার অ্যান্টিবডি হচ্ছে বি। আর যার ব্লাড গ্রুপ বি, তার অ্যান্টিজেনও হচ্ছে বি, কিন্তু তার অ্যান্টিবডি হচ্ছে এ। যার ব্লাড গ্রুপ এ বি, পজিটিভ নেগেটিভের কথা বলছি না, আমি ওইটার ব্যাখ্যা দিব। এ বি যার রক্তের গ্রুপ, তার অ্যান্টিজেন এ বি দুইটাই আছে, কিন্তু তার বডিতে কোনো অ্যান্টিবডি নাই। আর যার রক্তের গ্রুপ ও, তার বডিতে কোনো অ্যান্টিজেন নাই, কিন্তু দুইটা অ্যান্টিবডি আছে। একটু খেয়াল করতে হবে, যে ব্লাড গ্রুপ সেই অ্যান্টিজেন, তার ডিফারেন্ট অ্যান্টিবডি। এবি ব্লাড গ্রুপ, এবি অ্যান্টিজেন, নো অ্যান্টিবডি। ও ব্লাড গ্রুপ, নো অ্যান্টিজেন, এবি অ্যান্টিবডি। অর্থাৎ ও মানে এটা হচ্ছে নাল, যদিও শব্দটা ও ব্লাড গ্রুপ, বাট এবি এবং ও, এই চারটা ব্লাড গ্রুপিং এর ক্ষেত্রে দিস ইজ সো মাচ ইম্পর্টেন্ট টু রিমেম্বার দ্যাট হোয়াট টাইপ অফ অ্যান্টিজেন এন্ড অ্যান্টিবডি ইজ প্রেজেন্ট ইন এ সিঙ্গেল বডি। নাও কোয়েশ্চেন ইজ হুইচ ইউনিভার্সাল ডোনার এন্ড হুইচ ইউনিভার্সাল রিসিভার। আমরা সবাই জানি যে ও গ্রুপ হচ্ছে ইউনিভার্সাল ডোনার আর এবি গ্রুপ হচ্ছে ইউনিভার্সাল রিসিভার। কিভাবে এটা হইলো? এবি গ্রুপের তো কোনো অ্যান্টিবডি নাই। এখন আমি যদি একটা এবি গ্রুপের পেশেন্টকে বি গ্রুপ হয়ে রক্ত দিই, তাহলে আমার বডির এ অ্যান্টিবডিটা তার বডিতে যাবে। বা আমি যদি এ গ্রুপ হয়ে রক্ত দিই, তাহলে আমার বডির বি অ্যান্টিবডিটা তার বডিতে যাবে। কিন্তু এবি গ্রুপের পেশেন্টের কোনো অ্যান্টিবডি যদি না থাকে, তাহলে আমি যদি স্পেসিফিক নতুন কোনো অ্যান্টিবডি তার বডিতে দিই, তাহলে কিন্তু তার বডিতে কোনো ধরনের অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হবে না। ও গ্রুপে দুইটা অ্যান্টিবডি আছে, সুতরাং এই দুইটা অ্যান্টিবডি থাকার কারণে ও গ্রুপ কিন্তু অন্য কোনো কারো কাছ থেকে, মানে এ বি এবির কাছ থেকে রক্ত নিতে পারবে না, কারণ ওর হচ্ছে দুইটা অ্যান্টিবডি প্রেজেন্ট। এখন এ গ্রুপের রক্তে বি অ্যান্টিবডি আছে। এখন আমি যদি এ গ্রুপের রক্তে বি গ্রুপটা দিয়ে দিই, তাহলে এখানে যে ডিফারেন্ট একটা অ্যান্টিবডি থাকলো, সেই অ্যান্টিবডি কিন্তু তার অ্যান্টিজেনের প্রতি রিঅ্যাক্টিভ হবে। অর্থাৎ যে গ্রুপের রক্ত, তাকে সেই গ্রুপের রক্তটাই দিতে হবে। বাট ইন কেস অফ ইমার্জেন্সি, ও পজিটিভ যে রক্তবাহী মানুষটা আছে, তিনি চাইলে এ পজিটিভকে রক্ত দিতে পারবেন, বি পজিটিভকে রক্ত দিতে পারবেন, এবি পজিটিভকে রক্ত দিতে পারবেন। ইট মিনস যেহেতু এবি পজিটিভের মধ্যে কিন্তু কোনো ধরনের অ্যান্টিবডি নাই, সুতরাং সে যেমন সবার কাছ থেকে রক্ত নিতে পারবে, ও গ্রুপে কোনো অ্যান্টিজেন নাই, ও সবাইকে রক্ত দিতে পারবে। দ্যাট ইজ ওয়াই ও গ্রুপ হচ্ছে ইউনিভার্সাল ডোনার, এবি হচ্ছে ইউনিভার্সাল রিসিভার। আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আরএইচ রক্তের গ্রুপ বা আরএইচ পজিটিভ নেগেটিভ। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এটা যদিও এসএসসি সিলেবাসে একেবারে ছোট্ট করে বলেছে যে শুধুমাত্র গ্রুপিং দেখলেই হয় না। ওই যে আমি বললাম না, ম্যাচিং করতে হয়, রক্তটাকে ক্রস ম্যাচিং করতে হয়, সেখানে কিন্তু অনেকগুলো ভ্যারিয়েবল দেখতে হয় যে পেশেন্টের ব্লাড গ্রুপিং এর সাথে বা অন্যান্য ফ্যাক্টরের সাথে ডোনারের ফ্যাক্টরগুলোকে কতটুকু ম্যাচ হয় ইন টার্মস অফ এজ, সেক্স এন্ড দেয়ার আর লট অফ থিংস। হ্যাঁ, সুতরাং এখানে মনে রাখতে হবে আরএইচ পজিটিভ নেগেটিভ একটা ইম্পর্টেন্ট ইস্যু। আরএইচ মানে হচ্ছে রেসাস বানর। রেসাস বানরের রক্ত থেকে আরেকটা গ্রুপিং সিস্টেম আছে, যেটাকে আমরা আরএইচ পজিটিভ নেগেটিভ বলি। সেইটার ক্ষেত্রে আবার প্রিকশন হচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে একটা ব্যাপার আছে, বা প্রেগনেন্সির ক্ষেত্রে একটা জিনিস আছে। এটা নিয়ে আমি কথা দিচ্ছি, বেঁচে থাকলে আমি আরেকটা স্পেসিফিক আলাদা ভিডিও বানাবো, সেটা ইন্টারমিডিয়েটের রক্তে নিয়ে যে অধ্যায়টা আছে সেটার উপর বেস করে আমি একটা বানাবো। এসএসসি লেভেলে না, এইচএসসি তে বানাবো। যদি তোমাদের জানার ইচ্ছা থাকে তাহলে ওই ভিডিওটা একটু দেখে নিও, যেখানে আমি শুধু আরএইচ পজিটিভ নেগেটিভ নিয়ে আলাপ করব। সো অ্যান্টিজেন অ্যান্টিবডি, এরপরে রক্তচাপ। ওকে, ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার আমরা কোথায় মাপি? ব্লাড প্রেশার আমরা মাপি হচ্ছে, অ্যাকচুয়ালি যে যন্ত্রটা দিয়ে মাপি তার নাম হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। স্ফিগমোম্যানোমিটার যন্ত্র তোমাদের সবার কাছে পরিচিত, এবং আমরা যেভাবে মাপি সেখানে আমরা দুইটা ভ্যালু পাই, একটা হচ্ছে সিস্টোলিক আর একটা হচ্ছে ডায়াস্টোলিক। আর যে যন্ত্রটা দিয়ে মাপি তার নাম হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। স্ফিগমোম্যানোমিটার, এই যে যন্ত্রটা, এই যন্ত্রটার সাথে
এই যন্ত্রটা দিয়ে আমরা যেহেতু সিস্টোলিক ডায়াস্টোলিকটা মাপি, এখানে একটু মনে রাখতে হবে সিস্টোলিক মানে হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচনের ফলে ধমনীতে যে রক্তটা চাপ দেয় সেই ল্যাটারাল প্রেসারটাকে আমরা যেভাবে কাউন্ট করি এটার নাম হচ্ছে সিস্টোলিক। আর হৃৎপিণ্ড প্রসারণের ফলে যেই চাপটা আমরা পাই স্ফিগমোম্যানোমিটার দিয়ে সেটা হচ্ছে ডায়াস্টোলিক। অ্যাকচুয়ালি সিস্টোলিক ডায়াস্টোলিকের কোনো স্পেসিফিক স্ট্যান্ডার্ড মার্ক নেই, বাট আমরা অ্যাভারেজ একটা ধরে নিই যে সিস্টোলিক যদি হয় 120 আর ডায়াস্টোলিক যদি হয় 80, দিস ইজ কল্ড নরমাল ব্লাড প্রেশার। আর যদি একটা পেশেন্টের কত হলে সেটা হাইপারটেনশন হবে, হাইপারটেনশন মানে হচ্ছে উচ্চ রক্তচাপ, এটার আবার কোনো স্পেসিফিক কাট অফ ভ্যালু নাই। এটা ডিপেন্ড করে, অনেকেরই আছে যে একটা মানুষের একই এজ, যেই সিস্টোলিকে তার হাইপারটেনশন, একই সিস্টোলিক প্রেশার আরেকজন নরমালি লাইফ লিড করছে, হতে পারে। বিকজ এটা ডিপেন্ড করে ওই মানুষটার টোটাল ব্যাকগ্রাউন্ডের উপরে, সারা জীবনে সে যা খেয়েছে, যে পরিবেশে থেকেছে, তার যে বয়স, হাইট, উচ্চতা, ওয়েট, বডির ভলিউম, তার উপর বেস করে সিস্টোলিক ডায়াস্টোলিকটা আপ ডাউন করতে পারে। কিন্তু ইউজুয়ালি মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তার বিপির ভ্যালু বা কোয়ান্টিফায়াবল যে মানটা আছে সেটা কম থাকার কথা, কারণ মানুষ তখন রেস্ট ফেজে থাকে। আর মানুষ যখন দৌড়ের উপরে থাকে বা কোনো এক্সারসাইজ করতে থাকে বা খেলাধুলা করে তখন বিপিটা বেশি থাকে। সো এখানে আরো একটা জিনিস ইম্পর্টেন্ট, ইমার্জেন্সি ক্ষেত্রে যখন আমরা ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে যাই, যেমন আমি একটা আমার পার্সোনাল জিনিসটা শেয়ার করতে পারি। একদিন ব্লাড ডোনেট করতে গিয়ে আমার কাজিনকে ব্লাড ডোনেট করতে গিয়ে মানে এত তাড়াহুড়া করে আমি হসপিটালে গিয়েছি, এবং ঠিক ওই মুহূর্তে যখন ইমার্জেন্সি পেশেন্ট আমার কাছ থেকে ব্লাড নেওয়ার কথা, তখন টেকনিশিয়ান বিপি মেপে তখন দেখলো যে 165/115 or 10 এরকম। সো এটা এত বেশি পরিমাণে ছিল, মানে বিপিটা এত বেশি ছিল, কারণ আমি তো অনেক তাড়াহুড়া করে, অনেক টেনশন নিয়ে, অনেক দ্রুত হসপিটালে গিয়েছি, এবং উনি যখন আমাকে মাপলেন তখন এত পরিমাণ হাইপার টেনশন দেখে তখন কিন্তু ব্লাড কালেক্ট করা যাবে না। তখন আমাকে উনি 45 মিনিটস রেস্ট দিলেন, এবং আই ওয়াজ টেকিং রেস্ট, ফ্যানের নিচে বসে ফ্ল্যাট হয়ে শুয়ে একদম রেস্ট নিয়ে চোখ বন্ধ করে 45 মিনিট পরে তারপরে বিপিটা যখন নর্মাল আসলো 130 to 95 or 100, 95 বা 90 ছিল, 130 120 ইজ নর্মাল। সো তখন ব্লাড ডোনেট করতে পেরেছি। সো এটা খুবই কমন, তোমরা যারা ব্লাড ডোনেট করেছো, তোমরা যারা এই মানে কাজের সাথে রিলেটেড, অনেকেই আছে ব্লাড ডোনেট একটা সংস্থা চালায় ফেসবুক দিয়ে, মানুষের সাথে কানেক্টেড হয়ে, যার যখনই ব্লাড লাগবে, এই যে ফেসবুক অ্যাক্টিভিটি, এটা ফেসবুকের সবচেয়ে ভালো বা অন্যতম ভালো একটা কাজ আমি বিশ্বাস করি, ফেসবুকের মাধ্যমে মানুষের ইমার্জেন্সিতে আগায় যাওয়া। কারণ আমরা যেহেতু মানে একটু যারা এই সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করি, আমাদের কাজটাই হচ্ছে যে মানুষের কাছে পৌঁছানো, মানুষকে সেবা দেওয়া, বা সবাই সবার সাথে একটু কানেক্টেড থাকা, যে যেখানে থাকে, ডিস্টেন্স ডাজন্ট ম্যাটার। সো আমরা যারা ফেসবুক ব্যবহার করি তারা ওই ব্লাড ডোনেশনের ক্ষেত্রে বা ব্লাড ট্রান্সমিশনের ক্ষেত্রে বা এই রিলেটেড অ্যাক্টিভিটিতে যারা জড়িত, তাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে সালাম, অল দ্য বেস্ট। আর যারা এই কাজটা করছে সেক্ষেত্রে একটু মনে রাখতে হবে, একটু সচেতনতার দরকার আছে। কারণ এটা নিয়ে কত কথা বলে শেষ করা যাবে না, যে ডোনারের কাছ থেকে ব্লাড নেওয়া হচ্ছে সেই ডোনারের হিস্ট্রিটা আগে জানতে হবে, যে কখনো হেপাটাইটিস আক্রান্ত হয়েছিল কিনা, বা ড্রাগ আছে কিনা বডিতে, বা উনি ড্রাগ নেয় কিনা, বা দেয়ার আর লট অফ প্রিকশনস হুইচ ইজ প্রিটি মাচ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড, যে সেই ধরনের হিস্ট্রি যদি থেকে থাকে দেন দ্যাট শুড বি চেকড আউট, অ্যান্ড দেন পেশেন্টটাকে বাঁচানোর জন্য আমরা ব্লাড দিচ্ছি। এখন যদি ব্লাড দেওয়ার পরে পেশেন্টের অবস্থা খারাপ হয়ে যায় পরবর্তীতে, দ্যাট ইজ দ্য থিং, যেটা আমাদের জ্ঞানের অভাব অথবা সচেতনতার অভাব। সো এদিক থেকে একটু অ্যাওয়ার্ড থাকতে হবে। সো ব্লাড গ্রুপিং হলো, এরপরে মনে রাখতে হবে হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর নাওয়াডেজ। আমাদের দেশ না, শুধুমাত্র আমাদের দেশ না, ইউরোপের দিকে তাকালে ওয়েস্টার্নের যত দেশ আছে, এখন এপিডেমিক এই ডিজিজের প্রিভিলেন্স, মানে হাইপারটেনশনের প্রিভিলেন্স ইজ সো হাই। মানুষজনের লাইফস্টাইলের এমন পরিবর্তন হয়েছে, আমাদের এত অ্যাক্টিভিটি কমেছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। ঢাকা শহরে মানুষের কিন্তু মুভ করার জায়গা নাই, রাস্তার মধ্যে বেরোলে গাড়ি ঘোড়া যেভাবে থাকে, আমাদের লাইফস্টাইলের মধ্যে আমরা একটু ফ্রি হয়ে চলতে পারি না, খেলাধুলা করতে পারি না। আমাদের বাচ্চাগুলো যারা স্কুলে যায় তারা একটা দৌড়াদৌড়ি করবে, যে একটা ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবে, এই সুযোগ সুবিধাটা নাই। আবার খাবার দাবারের ক্ষেত্রে আমরা যা খাচ্ছি, ইউজুয়ালি রেস্তোরাঁয় গেলে ফাস্ট ফুডের প্রতি একটু ঝোঁক বেশি থাকে, বা সফট ড্রিঙ্কসের প্রতি বাচ্চাদের একটা আকর্ষণ থাকে।
আমি অনেককে দেখেছি এত কোক লাভার, এত বেশি সফট ড্রিঙ্কস খায়। সো জিনিসগুলোকে একটু মানে কন্ট্রোল করা উচিত, তা না হলে আমরা কিন্তু তাই হব যা আমরা খাবো। সুতরাং একটু শাকসবজি বেশি খাওয়া, একটু ফলমূল বেশি খাওয়া, একটু হাইজেনিক খাবার খাওয়া, ফ্যাট জাতীয় খাবারকে কম খাওয়া, একটু খাবার সম্পর্কে জানা, কোন খাবারে কি ধরনের ইনগ্রেডিয়েন্টস আছে সেটা জেনে খাওয়া। এখন অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করবে, আরে ভাই এত টাইম কোথায়, এই জীবনটা তো চলতে চলতে জীবনটা শেষ হয়ে যাচ্ছে, এত সময় নেই তো। অ্যাকচুয়ালি এটা বললে কিন্তু নিজের লস হবে। নিজে সচেতন থাকলে, নিজে ভালো খাবার খেলে এই লাভটা একেবারে নিজের পার্সোনাল। এটা হচ্ছে সেলফিশনেসের জায়গা, যে নিজে যেটা খাবো বুঝে শুনে খাবো, কোনো বাজে খাবার খাবো না যেটা আমাকে পরবর্তীতে রিস্কে ফেলবে। যেহেতু আমি হাইপারটেনশনের কথা বলছি তাই এই কথাগুলো বলে দিচ্ছি। যেহেতু আমার ভিডিও অনেকে দেখে এবং আমি চাইবো যে যতটুকু সম্ভব জীবনে ভালো থাকার জন্য যতটুকু আমার মেধায় আছে, যতটুকু আমার মস্তিষ্কে আছে, আমি সেটা শেয়ার করি, যে খাবারের ক্ষেত্রে একটু সচেতন থাকা। কারণ জীবনের মূল্য যেহেতু অনেক বেশি, সেহেতু জীবনের শেষ পর্যায়ে এখন অনেকে এটাও বলতে পারে কতদিন বেঁচে থাকো তার তো কোনো গ্যারান্টি নাই। ওকে, বাট কতদিন বেঁচে থাকো তার যেহেতু কোনো গ্যারান্টি নাই, ভালো থাকতে তো হবে, কারণ সচেতন থাকতে হবে। এই জন্য তো সৃষ্টিকর্তা বলেছেন ইকরা, পড়ো। এই এক শব্দের মধ্যে সারাদিন ভিডিও করে শেষ করা যাবে না, যে পড়ো বলতে বোঝানো হয়েছে জানো, এবং কিভাবে ভালো থাকা যাবে, কিভাবে অন্যকে ভালো রাখা যাবে সেটা যাতে ট্রাই করা যায়। কোলেস্টেরল, এই যে কোলেস্টেরল একটা কার্বোহাইড্রেট আছে, এটার নাম হচ্ছে কোলেস্টেইন। ওইখান থেকে একটা প্রোডাক্ট তৈরি হয় কোলেস্টেরল, এবং আমাদের দেহে 3 ধরনের কোলেস্টেরল আছে, এলডিএল, এইচডিএল, টিজি, লো ডেন্সিটি লিপোপ্রোটিন, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, ট্রাইগ্লিসারাইড। এবং এর মধ্যে এলডিএল, লো ডেন্সিটি লিপোপ্রোটিন, ইজ সো হার্মফুল। এটা যদি আমরা বেশি পরিমাণে আমাদের বডিতে থাকে, তাহলে কোলেস্টেরল যদি বেশি জমা হয় আমাদের দেহে, তাহলে হৃৎপিণ্ডের ভিতরে যে রক্ত সরবরাহ করছে করোনারি আর্টারিগুলা, সেগুলোর ভিতরে কোলেস্টেরল জমা হয়ে বন্ধ হয়ে থাকবে। বন্ধ হয়ে থাকলে ব্লাড যেতে থাকবে না। সো ব্লাড যদি হৃৎপিণ্ডের কোনো একটা পোর্শনে না যায়, ঠিক আবার একটা উদাহরণ দিই, মনে করো যে একটা অ্যাপার্টমেন্টের মধ্যে 40টা ফ্ল্যাট আছে, তো 40টা ফ্ল্যাটের মধ্যে 39টা ফ্ল্যাটে পানি যায়, কিন্তু একটা ফ্ল্যাটে, মনে করো 2 তলার একটা ফ্ল্যাটের মধ্যে পানি যায় না, মানে ওই বাসায় সবগুলা মানে পানির সংযোগ ব্যবস্থা বন্ধ। তাহলে ওই বাসায়, যে বাসায় পানি যায় না, সেই বাসার মানুষগুলা কি মানে শুয়ে বসে থাকবে? ওরা যখন দেখবে যে তার কিচেনে পানি নেই বা তার ওয়াশরুমে পানি নেই, তাহলে প্রথম দিনের মধ্যেই কিন্তু একটা হাহাকার হয়ে যাবে। তার মানে পুরো ফ্ল্যাটের মানুষ ভালো থাকলে, এক ফ্ল্যাটের মানুষ যদি ভালো না থাকে, তাইলে কিন্তু অবস্থাটা খারাপ আছে। ঠিক এরকম ভাবে আমাদের ফুল বডি সব ঠিক আছে, কিন্তু হার্টের ভিতরে যে করোনারি ধমনী, সেখানে যদি গিয়ে কোলেস্টেরল জমে বন্ধ হয়ে থাকে, তাহলে হার্টের যে অংশে বন্ধ মানে রক্ত যেতে পারছে না, সেই জায়গাতে মাসেলগুলো উইক হয়ে যাবে, কারণ মাসেলগুলো অক্সিজেন পাবে না, তখন হার্ট অ্যাটাক। আর হার্ট অ্যাটাক যদি হয় একবার, এটা আল্লাহ মাফ করুক, আল্লাহ যাতে আমাদের কাউকে এরকম হার্ট অ্যাটাকের সম্মুখীন না করে, কারণ আমাদের পরিবার পরিজনের মানুষগুলো আমাদের জীবন, এবং এরাই কিন্তু আমাদের মানে সংগ্রাম এবং আমাদের বেঁচে থাকার মূল সোর্স। সুতরাং এদের যখন বয়স হয়ে যায় 40, 50, 60, তখন কিন্তু তাদের একটা রিস্ক থাকে এই হার্ট অ্যাটাকের বা স্ট্রোকের, বা দেয়ার আর লট অফ এনসিডিস লাইক নন কমিউনিকেবল ডিজিজেস, ডায়াবেটিস, hypertension. So there are some diseases which is very prone to blood related diseases, and in that case previous history, lifestyle, food history, each and everything is considerable. So in that case LDL খারাপ, HDL খুব ভালো, HDL বডিতে থাকলে খুব ভালো, খুব দ্রুত এটা সলিড হয়ে যায় এবং কোথাও জমে না। এবং TG, ট্রাইগ্লিসারাইড, দিস অলসো গুড বিকজ কোলেস্টেরলটা কেন ইম্পর্টেন্ট, কারণ কোলেস্টেরল থেকেই কিন্তু পিত্ত তৈরি হয়। এখন যদি কেউ এলডিএল এর পরিমাণ বেশি হয়ে যায়, তখন এলডিএলটা আর সলিউশনের মধ্যে যেতে পারে না, তখন পিত্তে জমে সেখানে পাথর হতে পারে, সেটাকে আমরা বলি হচ্ছে গল স্টোন। এবং গল স্টোন হলে কিন্তু গল ব্লাডার কেটে ফেলতে হয়। অনেক পেশেন্ট তোমাদের আশেপাশে আছে, তোমরা দেখবা যাদেরকে গল ব্লাডার অপারেশন করা হয়েছে এবং গল ব্লাডার কেটে ফেলা হয়েছে, বিকজ তাদের গল স্টোন হয়েছে। এটাকে কলেসিস্টাইটিস বলা হয়। সো কলেসিস্টাইটিস হলে কলেসিস্টেক্টমি করতে হবে। সিস্টেক্টমি মানে হচ্ছে কেটে ফেলতে হবে। সো এই যে গল ব্লাডারে স্টোন হইল বা পাথর হইল, এই পাথরটা হওয়ার পিছনে কারণ কিন্তু কোলেস্টেরল। সুতরাং আমাদেরকে একটু কোলেস্টেরলটা নিয়ন্ত্রণে রাখতে হবে।
একদম কোলেস্টেরল যে খারাপ তা না, কোলেস্টেরল যে লেভেলটা আছে সেই লেভেলটা ব্লাডে থাকা উচিত, কারণ কোলেস্টেরলের কিছু গুড ইফেক্টস আছে। তোমাদের বইয়ে লেখা আছে কোলেস্টেরলের উপকারিতা, ওই অংশটুকু ভালো মতো পড়ে নিবা। হার্ট অ্যাটাক আর রিউমেটিক ফিভার নিয়ে কথা বলতে হবে। হার্ট অ্যাটাক হলে বুকের ভিতরে পেইন হবে, যেটার একটা প্রিলিমিনারি টার্ম হচ্ছে এনজাইনা বা বুকে ব্যথা। এই এনজাইনা হলে প্রাথমিকভাবে পেশেন্ট মনে করে গ্যাস্ট্রাইটিসের পেইন, তখন সে গ্যাস্ট্রাইটিসের বা এই অ্যান্টাসিড জাতীয় ওষুধ খায়, কিন্তু তাতে করে কিন্তু পেইনটা কমে না। অ্যাকচুয়ালি হার্ট অ্যাটাকের কারণটা হচ্ছে এই যে কোলেস্টেরল ব্লাডের মধ্যে, বা সেডেন্টারি লাইফস্টাইল যেটাকে বলা হয়, বার্গার খাওয়া, পিৎজা খাওয়া, প্রচুর পরিমাণে পিৎজা খাওয়া, ফাইবার কমায় খাওয়া, ফ্রুটস কম খাওয়া, ভেজ কম খাওয়া, প্রোটিন বেশি খাওয়া, মানে চিকেন, বিফ, মাটনের উপরে থাকা। হ্যাঁ, there are a lot of people, they love it, okay fine, but actually science says a lot of meat production is harmful for the body. So if it's right and you know it, but you are doing it which is harmful for you, you're not maintaining it, it's your life that is too good, that is okay, but you are damaging your life. So in that case একটু ফুড স্টাইলটাকে একটু হেলদি করা, শাকসবজি বেশি খাওয়া, সবকিছুকে একটু বুঝে শুনে এই করা, একটু ফিজিক্যালি এক্সারসাইজ করা, হ্যাঁ ঠিকমতো নামাজ পড়া, এবং হচ্ছে একটা ভালো লাইফস্টাইল লিড করার জন্য মনের ইচ্ছাটা দরকার। তাতে করে নিজের জীবনটা ভালো থাকবে, এবং মানুষের জীবনে বেঁচে থাকার কারণে মানুষ যে পরিমাণ কাজটুকু করতে পারবে, মানুষ কিন্তু নিজের জন্য বাঁচে না, বাঁচে আরেকজনের জন্য। সো ওই জায়গাটাতে ফিল আপ করার জন্য নিজেকে ভালো থাকতে হবে, আর এই জিনিসগুলোকে মেনে চলতে হবে। আরেকটা জিনিস হচ্ছে রিউমেটিক ফিভার, যেটা ওদের শেষে আলাপ করা হয়েছে। রিউমেটিক ফিভার সেটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নামে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশনে হয়, সর থ্রোট হতে পারে, বা ফুসকুড়ি জাতীয় কোনো ধরনের ইনফেকশন থেকে হতে পারে, তখন হৃৎপিণ্ড ক্ষতিগ্রস্ত হয়। এটা সাধারণত 5 থেকে 15 বছর বয়সের বাচ্চাদের হয়ে থাকে। পেনিসিলিন জাতীয় ওষুধ খেতে হবে এটার জন্য। আর হাইপারটেনশন, কোলেস্টেরল, লিউকেমিয়া হচ্ছে যে যদি দেহে শ্বেত রক্তকণিকার পরিমাণ অস্বাভাবিক হারে বেড়ে যায়, অর্থাৎ যদি লোহিত রক্তকণিকা কমে যায়, তখন রক্তে যে ক্যান্সার তৈরি হয়, ব্লাড ক্যান্সার, এটার একটা নাম হচ্ছে, বা এটার যে কন্ডিশনটা হচ্ছে, এটার নাম হচ্ছে লিউকেমিয়া। সো যদি দেহে লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যায়, এটার নাম অ্যানিমিয়া। লোহিত রক্তকণিকার পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে এটার নাম হচ্ছে পলিসাইথেমিয়া। শ্বেত রক্তকণিকার পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে এটার নাম হচ্ছে লিউকেমিয়া, হুইচ ইজ কল্ড ব্লাড ক্যান্সার। সো এই টপিক ছোট্ট করে আমি একটা আলাপ করে দিলাম। এখানে রক্তকণিকার এই টাইপস গুলো মনে রাখবা, চিত্রটা মনে রাখবা, কোলেস্টেরলের 3টা টাইপসের নরমাল ভ্যালুটা মনে রাখবা। এখানে পুরুষ এবং স্ত্রী দেহে অলমোস্ট সিমিলার। ব্লাড প্রেশারের ক্ষেত্রে সিস্টোলিক ডায়াস্টোলিকটা মনে রাখবা। রক্তের গ্রুপের কথা যে বলেছি সেটা একটু মাথায় রাখতে হবে। ব্লাড ট্রান্সফিউশনের ব্যাপারটা মাথায় রাখতে হবে। আর এই হচ্ছে মোটামুটি আলাপ। আর এই অধ্যায়ে মোটামুটি আমি সবগুলা জিনিসকে কভার করার ট্রাই করেছি। আরো অনেক বলা যাবে, তবে আমি কিছু জিনিস রেখে দিয়েছি যেটা তোমরা নিজেরা পড়বা। আমি চাই পড়াশোনাটা তোমরা নিজেরা করবা, নিজের পড়াটা নিজে পড়বা প্লিজ। আমরা যারা চেষ্টা করছি, আমাকে যারা তোমরা দেখছো পিসিতে বা মোবাইলে অথবা ল্যাপটপে, ডেস্কটপে, এনিওয়্যার যেখানে দেখছো পড়ছো, কিন্তু পড়াটা আমি একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করছি। হয়তো তোমার ভালো লাগছে এবং তুমি জিনিসটা বুঝতে পারছো, দ্যাট ইজ ওকে, বাট আফটার দ্যাট, আফটার সিইং দ্য ভিডিও, ইউ নিড টু রিড your whole chapters, your each and every single line of your book, so that you can imagine that what you have read. So পরীক্ষার হলে লেখাটাই কিন্তু ইম্পর্টেন্ট না, জানাটা ইম্পর্টেন্ট, that you know about this topic and you know how to take the precautions of your own life to be healthy, to live healthy, to make other people healthy. So there are a lot of things which is connected to each other. So there are a lot of things which is important to have knowledge on your own brain, so that you can serve the community, you can serve people, you might be happy, you will be happy to see other people happy. So as we are living in a society, so as we are living in a world, and this is our world, and this is a circular, so each and every single thing is related with each other. So in this ecosystem, everything should be fair, everything should be good. But there are a lot of things which is not good is happening. But I am quite sure that you people are following me, and those people are just starting right now. There will be good leader, there will be good people, there will be good human, and countries, society will be served by you. So hopefully
this is my shorter sum of summary, and I hope you're in great future and happy study. So দেখা হবে পরের ক্লাসগুলোতে। আল্লাহ হাফেজ।